ছোট হলেও পায়ে বেশ ব্যথা পেয়েছি, হাঁটতে পারছি না। অপরিচিত দুজন লোক আমার দুই বাহু ধরে আমাকে ফুটপাতে আনলেন। শুভ রাস্তার ওপাশ থেকে আমার অ্যাক্সিডেন্ট হওয়া দেখতে পেয়ে দৌড়ে আসলো। আমি এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি, আরেক পায়ে ভর দেওয়ার সাহস পাচ্ছি না, খুব ব্যথা করছে। শুভ এসে আমার এক বাহু ধরে উত্তেজিত হয়ে বলল, দেখি কোথায় লেগেছে, রক্ত বেরোচ্ছে। কোন গাড়ি ছিল বলো, মেরেই ফেলবো। তারপর পাশের একটা লোকের দিকে তাকিয়ে ব্যস্তভাবে বলল, এই ভাই, একটু পানি নিয়ে আসেন না। লোকটা একজন রিক্সা চালক। আমি রাস্তায় পড়ে যাওয়ার পর উনি সবার আগে আমাকে সাহায্য করতে এসেছেন। ওনার হাতে আমার ব্যাগ আছে, আর ব্যাগের সাইড পকেটে পানির বোতল দেখা যাচ্ছে। লোকটা বোতল দেওয়ার আগেই শুভ খপ করে বোতলটা নিয়ে সিপি খুলে আমার মুখে ধরল। এক ঢোক পানি খেয়ে আমি মুখের সামনে থেকে বোতল সরিয়ে দিলাম। বাম পায়ে টাকনুতে প্রচণ্ড ব্যথা করছে। গাড়িটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার সময় পাটাও মুচকে গেছে মনে হয়। শুভ ভেবেছে আমি হাঁটুতে ব্যথা পেয়েছি, তাই ও নিচু হয়ে আমার হাঁটুতে হাত রেখে বলল, এখানে ব্যথা পেয়েছো? আমি ব্যথা তোর মুখে বললাম, না ওখানে নয়, আমি বাসায় যাব অশুভ, তুমি একটা রিক্সা ডেকে দাও না প্লিজ। আমাকে ব্যথা পেতে দেখে শুভ উত্তেজিত হয়ে বলল, তাহলে কোথায় ব্যথা পেয়েছো বলো আমাকে। আমার জন্য শুভকে এত উত্তেজিত হতে দেখে পাশে দাঁড়িয়ে থাকা বয়স্ক একজন লোক শুভকে বললেন, বাবা, তুমি কি এই মেয়েটাকে চেনো? কে হয় মেয়েটা, তোমার বোন? লোকটার কথা শুনে শুভর চোখে মুখে রাগের আভা দেখা গেলেও শুভ আমার হাত ধরে থেকেই শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি ওনাকে চিনি। হেল্প করার জন্য ধন্যবাদ। আপনারা এখন আসতে পারেন। শুভর কথা হয়তো লোকগুলোর পছন্দ হয়নি। ওনারা আমাদের নিয়ে সমালোচনা করতে করতে চলে গেলেন। রিক্সা চালক লোকটাও আমার ব্যাগ শুভর হাতে দিয়ে চলে গেলেন। আমি শুভর কাছ থেকে নিজের ব্যাগ নিয়ে কাঁধে চাপাতেই শুভ বলল, দেখো জয়ী, তুমি অনেক ব্যথা পেয়েছো, তাই এখন তোমাকে বাসায় নয়, ডাক্তারের কাছে যেতে হবে। ডক্টর দেখিয়ে তারপর বাসায় নিয়ে যাবো তোমাকে। শুভ কথা শেষ করতে না করতেই দু এক ফোঁটা করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। আকাশের অবস্থা ভালো নয়, ঘন ঘোর হয়ে মেঘ করেছে, আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। পথচারীরা ব্যস্ত পায়ে এদিক সেদিক ছুটোছুটি করছে। আমিও তাড়াতাড়ি বাসায় ফেরার জন্য অস্থির হয়ে উঠলাম, কিন্তু একটা খালি রিক্সাও চোখে পড়ছে না। শুভ রিক্সার জন্য রাস্তার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর বৃষ্টির বেগ যখন বেড়ে যেতে লাগলো, শুভ তখন আমার মাথার উপর নিজের দুই হাত রেখে বলল, জুই চলো, ওই দোকানটায় গিয়ে বসো, জোরে বৃষ্টি আসছে, এখানে দাঁড়িয়ে থাকলে ভিজে যাবো আমরা। আমি মাথার উপর থেকে শুভর হাত সরিয়ে দিয়ে কিছুটা রেগে বললাম, শোনো অশুভ, তোমার সাথে আমি কোথাও যাব না, তুমি চলে যাও এখান থেকে। শুভ এবার রেগে গেল, আমার এক হাত চেপে ধরে বলল, আমি যা বলি তাই করো। আমি যেহেতু বলেছি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব, তো যাবই, চলো আমার সাথে। বলেই ও আমাকে জোর করে সামনের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। হাঁটতে গিয়ে পায়ে এত ব্যথা লাগছে যে আমি ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। শুভ আমার ব্যথা লাগার ব্যাপারটা বুঝতে পেরে তখনই আমাকে কোলে তুলে নিল। আমি ওর মুখে মাথায় এলো পাথারি মারতে মারতে চেঁচিয়ে বললাম, ছাড় শয়তান, যাবো না আমি তোর সাথে, ছেড়ে দে বলছি আমাকে। আমার চেঁচামেচি শুনে এতক্ষণে রাস্তার পাশে একটা মুদি দোকানের দোকান থেকে বেরিয়ে এসে শুভকে বলল, এই ছেলে, তুমি কি করছো এসব? মেয়েটাকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছ? তখন থেকে দেখছি তুমি মেয়েটাকে জোর করছো। কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই কুদ্দুস ভাই আসেন তো, কি হয়েছে এদের দেখি। পাশের দোকান থেকে আরও 2-3 জন লোককে বেরিয়ে আসতে দেখে শুভ আমাকে কোল থেকে নামিয়ে নম্রভাবে বলল, আঙ্কেল, আপনারা ভুল ভাবছেন, আমি ওকে চিনি, আমার পাশের বাসাতে থাকে। একটু আগে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছে, তাই আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। ও আমার সাথে যেতে চাইছে না, কারণ ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছে, সেজন্য রাগ করেছে আমার উপর। কালো মোটা ভুঁড়িওয়ালা একজন লোক তারাজ কণ্ঠে বললেন। মেয়েটার সাথে কথা বলতে দাও আমাদের। তারপর লোকটা আমার সাথে কথা বললেন, আমার পরিচয় শুনলেন, শুভকে চিনি কি না, ওর সাথে যেতে চাই কি না এইসব শুনলেন। আমি তো প্রথম দিকেই বলছি শুভর সাথে যাব না। কেন যাব না সেসব লোকগুলোকে বললাম। শুভর বিরুদ্ধে কথা বলায় শুভ তো খুব রাগ করলো আমার উপর। লোকগুলোর সামনে আমাকে অনেক শাসালো। তারপর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসার দিকে চলে গেল। কুদ্দুস নামের লোকটা ওই কয়জন লোকের মধ্যে বয়সে বড় আর বুদ্ধিতেও ভার,
তিনি আমাকে নিজের দোকানে নিয়ে এসে একটা টুলে বসতে দিলেন। বৃষ্টিতে আধ ভেজা হয়ে গেছি আমি। টুলে বসে ওড়না দিয়ে মাথা মুছতে মুছতে বললাম, আঙ্কেল আপনাকে না অনেকগুলো থ্যাঙ্কস। আপনি না থাকলে ওই অশুভটা আমাকে জোর করে কোথাও নিয়ে যেত। জানেন, ও প্রতিদিন আমাকে কিডন্যাপ করার হুমকি দেয়। লোকটা বললেন, ছেলেটাকে দেখে ভালো মনে হয় না মা, তুমি সাবধানে চলাফেরা করো। আর এই নাও ফোন, তোমার বাবাকে ফোন করো, তোমাকে এখান থেকে নিয়ে যেতে বলো। এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে, তার উপরে আকাশ খারাপ, পায়েও তো বেশ ব্যথা পেয়েছো, এর মধ্যে তোমার একা একা যাওয়া ঠিক হবে না। লোকটার ফোন হাতে নিয়ে আমি মলিন মুখ করে বললাম, আমাকে নিয়ে যাওয়ার তো কেউ নেই আঙ্কেল। বৃষ্টি একটু কমলে রিক্সা নিয়ে একাই যেতে পারবো আমি। লোকটা নিজের জায়গায় বসে বললেন, আমার কথা শোনো মা, আজকে একা যেও না, না হলে কিন্তু বিপদে পড়বে। ওই ছেলেটার মতলব ভালো ঠেকলো না আমার। মনে হচ্ছে তোমাকে ধরার জন্য সামনের রাস্তায় বসে থাকবে। তোমার বাবা আসতে না পারলে অন্য কেউ নেই তোমার বাসায়? আসলে আমি তো ফুপির বাসায় থাকি। ওরা সবাই অনেক ব্যস্ত। ফুপা হয়তো এখন অফিস থেকে আসেইনি। দাদুরও শরীর খারাপ, তাই আমরা দাদুকে একা একা রাস্তায় বের হতে দেই না। আর শ্রাবণ ভাইয়া তো আমাকে জীবনেও নিতে আসবে না। আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। মধ্যরাতেও একা একা শহরের বাইরে গিয়েছি, আর এখন তো কেবল সন্ধ্যা। আমার কথায় লোকটা সন্তুষ্ট হলেন না। তিনি আবারও আমাকে বাসায় ফোন দিয়ে কাউকে আসতে বলার জন্য বললেন। ফুপির নাম্বার আমার মুখস্থই আছে, তাও আমি ফোন দিলাম না। বৃষ্টি ছাড়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু বৃষ্টির বিরাম নেই। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মাথা আর জামার কাঁধের অংশ কিছুটা ভিজে যাওয়ায় শীত শীত লাগছে। ব্যাগটা বুকের সাথে জড়িয়ে নিয়ে আমি চুপচাপ বৃষ্টির দিকে তাকিয়ে থাকলাম। তারপর হঠাৎই মনে হলো, আবহাওয়া খারাপ দেখে ফুপি হয়তো আমার জন্য দুশ্চিন্তা করছে। আমি কি আঙ্কেলের ফোন থেকে ফুপিকে কল করে বলবো? চিন্তা করার দরকার নেই, বৃষ্টি ছাড়লে চলে যাব। যেমন ভাবা তেমন কাজ। আঙ্কেলের ফোন থেকে ফুপির নাম্বারে ডায়াল করলাম। কল রিসিভ হতেই বললাম, হ্যালো ফুপি। ফুপি উদ্বিগ্ন কণ্ঠে বলল, জয়, কোথায় তুই? এতক্ষণ দেরি হচ্ছে কেন? বৃষ্টিতে কোথায় কি করছিস? ছাতা আছে ব্যাগে? আর এটা কার ফোন থেকে কল করেছিস? এটা একটা আঙ্কেলের ফোন। আমি আঙ্কেলের দোকানে বসে আছি। বৃষ্টি ছাড়লে বাসায় চলে যাব। চিন্তা করো না তুমি। রাখছি, বাই বাই, টাটা। বলেই আমি ফোন কেটে দিলাম। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে আবার ফুপির নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই ফুপি বলল, কোথায় আছিস তুই? কোন দোকান? কিসের দোকান? আর কে আছে সাথে? আমি ফুপির সব প্রশ্নেরই উত্তর দিলাম, শুধু অ্যাক্সিডেন্ট আর শুভর কথাটা বললাম না। সব শুনে ফুপি বলল, তুই তাহলে ওখানেই বসে থাক, আমি তোর ফুফাকে পাঠাচ্ছি। বৃষ্টির মধ্যে একা একা আসতে হবে না তোকে। ফুপা এসেছে বাসায়? হুম। আমি আর না করলাম না। বৃষ্টি ছাড়ার অপেক্ষা করলে বাসায় যেতে অনেক সময় লাগবে। আর দোকানদার আঙ্কেলের কথা যদি সত্যি হয়, শুভ যদি সত্যি সামনের রাস্তায় বসে থাকে, তাহলে ও আমাকে বাসায় যেতে দেবে বলে মনে হয় না। কথাটা ভাবতে ভাবতে রাস্তার ওপাশে চোখ গেল আমার। শুভকে ছাতা হাতে জেব্রা ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি আমি আতঙ্কিত হয়ে দোকানদার আঙ্কেলকে বললাম, আঙ্কেল দেখুন, অশুভটা আবার আসছে এখানে। দোকানদার আঙ্কেল ওদিকে তাকিয়ে বললেন, বললাম তো তোমাকে, ওই ছেলের মতলব ভালো না। তোমাকে দুর্বল দেখছে তো, সেই সুযোগ কি অত সহজে নষ্ট করবে? তবে তুমি চিন্তা করো না মা, আমি থাকতে তোমার কিছু হবে না। তোমার ফুপা তোমাকে নিতে আসবে তো, তাই না? শুভকে এদিকে আসতে দেখে আমি একটু চিন্তিত হয়ে বললাম, ফুপা আসছে। দোকানি আঙ্কেল আমাকে এক প্যাকেট চিপস খেতে দিয়ে বলল, তাহলে তুমি নিশ্চিত থাকো। চিপস পেয়ে তো আমি অনেক খুশি। প্যাকেট খুলে খেতে শুরু করেছি, তখনই শুভ আসলো। ছাতাটা গুটিয়ে দোকানে ঢুকে আমাকে বলল, শোনো, তোমাকে আমার সাথে কোথাও যেতে হবে না, কিন্তু তুমি বাসে না পৌঁছা পর্যন্ত আমি তোমাকে একা ছাড়ছি না। দোকানি আঙ্কেল রাগী কণ্ঠে বললেন, এই ছেলে, তোমার সাহস তো কম না, তুমি আবার এসেছো এইখানে? যাও, বের হও আমার দোকান থেকে।
শুভ মাস্তানদের মতো ভাব নিয়ে আমার পাশে টুল নিয়ে বসে আঙ্কেলকে বলল। বের হব না আমি। কি করবেন? মারবেন? আঙ্কেল কিছু বলার আগে আমি বললাম, তুমি জানো কে আসছে? ফুপা আসছে আমাকে নিতে। এসে যদি তোমাকে দেখে না, হাত পা ভেঙে দেবে তোমার। শুভ ছো মেরে আমার হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে খেতে খেতে বলল। তোমার ফুপা হাত পা ভাঙতে পারে কি? আমিও ছো মেরে শুভর হাত থেকে চিপসের প্যাকেট কেড়ে নিয়ে বললাম, এটা আমার। শুভ মুচকি হেসে বলল, আচ্ছা খাও। আর কি খাবা বলো? চকলেট খাবা? এই মামা, চকলেট দিন তো ওকে। যত চকলেট আছে সব দিয়ে দিন। আর এই নেন টাকা। শুভ পকেট থেকে অনেকগুলো টাকা বের করে আঙ্কেলের সামনে ধরল। আঙ্কেল চকলেট দিচ্ছেন না আর রেগে আছেন দেখে শুভ বলল, আরে মামা, আপনি অযথা আমার উপর রাগ করছেন। আমাকে ভুল বুঝছেন। আমি সেরকম ছেলে নই। আপনি জানেন আমার বাবাকে? আমার বাবা ব্যারিস্টার ইকবাল শাখাওয়াত। আর এই জুই, ওকে আমি ছোটবেলা থেকে চিনি, মানে ভালোবাসি। এতদিন ওর কোনো ক্ষতি করতে পারলাম না, আর আজ করব? তুমি এটা ভাবতে পারলে জুই? শেষের কথাটা শুভ আমার দিকে তাকিয়েই বলল। আমি চোখ ছোট ছোট করে বললাম, তুমি আমাকে ছোটবেলা থেকে ভালোবাসো? শুভ আবার আমার পাশে বসে মুচকি হেসে বলল, হ্যাঁ, যখন থেকে তুমি চাচুর সাথে ইংলিশ পড়তে যেতে তখন থেকে। শুভ ঢপের কথা শুনে আমি বিরক্ত হয়ে বললাম, তোমার চাচুর কাছে আমি 2 বছর আগে পড়তে যেতাম। সেটা নিশ্চয়ই আমার ছোটবেলা ছিল না। তখন আমার বয়স ছিল 16 বছর। আমি ক্লাস 10-এ পড়তাম। আর ক্লাস 10-এ পড়া মেয়ে কখনো ছোট হয় না, বুঝছো? মিথ্যাটা একটু কম করে বলো। আমি আবার কি মিথ্যা বললাম? যেটা সত্যি সেটাই বলেছি। তুমি এখনো একটা বাবু আছো, আর 2 বছর আগে তো আরো ছোট বাবু ছিলে। আমাদের বাসায় পড়তে গিয়ে ডল নিয়ে খেলা করতে না তুমি? যেখানে তোমার ফ্রেন্ডগুলো আমার সাথে লাইন মারার চেষ্টা করতো, সেখানে তুমি ডল নিয়ে খেলতে। একটু সুযোগ পেলে ব্যাগ থেকে ডল বের করে তাকে শাড়ি পরিয়ে দিতে, চুল বেঁধে দিতে। শুভ বকবক করতেই থাকলো। আমি আর দোকানি আঙ্কেল বিরক্ত হয়ে ওর কথাগুলো ইগনোর করতে থাকলাম। প্রায় আধ ঘন্টা পর একটা গাড়ি এসে দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়ে লম্বা হর্ন দিল। হয়তো আমাদের দৃষ্টি আকর্ষণের জন্যই এত লম্বা হর্ন দেওয়া হয়েছে। হর্নের শব্দে আমি বেখেয়ালিভাবে ওইদিকে তাকিয়ে দেখি আমাদের গাড়ি। এতক্ষণে আমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। শুভর সব কথা উপেক্ষা করে আমি বসা থেকে দাঁড়িয়ে বললাম, আঙ্কেল ওই তো আমার ফুপা চলে এসেছে। আঙ্কেল নিশ্চিন্ত হয়ে বলল। যাক, ভালো হলো। তখনই শ্রাবণের কথা শুনতে পেলাম। জুই, হ্যারি আপ। গাড়ির দিকে তাকিয়ে দেখি শ্রাবণ ড্রাইভিং সিটে বসে জানালার কাচ নামিয়ে এদিকেই তাকিয়ে আছেন। উনি আমাকে নিতে এসেছেন? আমার বিশ্বাসই হচ্ছে না। চোখের ভুল হচ্ছে ভেবে আমি নিজের চোখ ডলে আবার তাকালাম। এবারও শ্রাবণকেই দেখতে পাচ্ছি। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে জন্য উনি কাচ তুলে দিলেন। আমি আঙ্কেলের দিকে তাকিয়ে হতাশ হয়ে বললাম, এর চেয়ে অশুভর সাথে বাসা যাওয়া ভালো ছিল আঙ্কেল। শ্রাবণ ভাইটা যা বদমাইশের হাঁটি, আমাকে বাসায় নিয়ে যাওয়ার নাম করে বিদেশে পাচার করে দিলেও দিতে পারে। আঙ্কেল চিন্তিত হয়ে বললেন, ওই ছেলেটা তোমার বাসার লোক না? আমি ভোতা মুখ করে বললাম, ওটা আমার শ্রাবণ ভাইয়া হয়। শুভ আমার ব্যাগ হাতে নিয়ে ব্যস্ত হয়ে বলল, জুই, চলো তোমাকে গাড়িতে তুলে দিই। আর এই যে মামা, আপনিও দেখেন আমি ওর বাসায় লোকের সাথে পরিচিত কিনা। এতক্ষণ তো আমাকে মেয়ে ধরা আর ধর্ষণকারী ভেবেছেন। সেসব বলে নিশ্চয়ই শ্রাবণ ভাইকে দেখে আমি এতক্ষণে পালাতাম, তাই না? দোকানি আঙ্কেল বললেন, শোনো ছেলে, তোমার স্বভাব আচরণ পাল্টাও, নয়তো তোমাকে দেখে ভালো ছেলে মনে হয় না, বুঝেছ? শ্রাবণ আবার হর্ন দেয়ায় আমরা সবাই গাড়ির দিকে তাকালাম। আমি শুভর হাত থেকে ব্যাগ নিয়ে আঙ্কেলকে বিদায় জানিয়ে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেলাম। শুভ ওর ছাতা নিয়ে আমার মাথার উপর ধরে বলল, ধীরে ধীরে চলো, পায়ে অনেক ব্যথা করছে, তাই না? তখন ডক্টরের কাছে গেলে এতক্ষণে ব্যথা দূর হয়ে যেত। আমি শুভর কথার কোনো উত্তর দিলাম না। পায়ে যে কি হচ্ছে সেটা শুধু তো আমিই জানি। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হাঁটতেই পারতো না, এতক্ষণ হসপিটালের বেডে শুয়ে থাকতো। আমাকে খড়িয়ে হাঁটতে দেখে শ্রাবণ বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে নেমে আসলেন। আমার সামনে দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে বললেন, এই তোর পায়ে কি হয়েছে? আমি কিছু বলার আগেই শুভ বলল, গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গিয়েছিল, তখন পায়ে লেগেছে। শ্রাবণ আমার এক বাহু ধরে শুভর দিকে তাকিয়ে বললেন, তো তুমি আমাকে ফোন করে জানাবো না সে কথা? কিংবা ওকে তো বাসায় নিয়ে যেতে পারতে। তুমি থাকতে আমাকে এখানে আসতে হলো কেন বলো তো? শুভ শ্রাবণকেও ছাতার নিচে নিয়ে বলল, আমি তো তখন নিয়ে যেতে চাইছি, ও আর যাবে না আমার সাথে। জোর করে নিয়ে যেতে লেগেছিলাম। তখন লোক ডেকে আমার নামে নালিশ করেছে।
ওই দোকানদার আমার সাথে হাত মিলিয়ে আমাকে যা তা বলে ইনসাল্ট করেছে। আশেপাশে যত লোক দেখছেন তাদের সবার ধারণা আমি মেয়ে ধরা আর ধর্ষণকারী। কিছু মনে করবেন না শ্রাবণ ভাইয়া, আপনার এই বোনটা 1 নম্বরের ঝান্ডু। শুভর কথা শুনে শ্রাবণ রাগেই চোখে তাকালেন আমার দিকে। এদিকে শুভ আমাকে ঝান্ডু বলে আমার ফোসকা পড়েছে, তাই সঙ্গে সঙ্গে ভালো পা দিয়ে ওর মেইন পয়েন্টে কিক মেরে দিলাম। শুভর হাত থেকে ছাতা পড়ে গেল। শ্বাস আটকে কুজো হয়ে দাঁড়ালো আর শ্রাবণ আমাকে ধমক দিলেন। জুই! আমি ওনাকে উল্টো ধমক দিয়ে বললাম, কিসের জুই? তুমি জানো ও কত মিথ্যে বলেছে? বিকেল থেকে ডিস্টার্ব করছিল আমাকে। ওর জন্য আজকের এক্সামটাও খারাপ হয়েছে আমার। কোচিং শেষে আমাকে নিয়ে জোর করে পার্কে যেতে চেয়েছিল। ওর থেকে পালানোর সময়ই তো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো। তারপর ডক্টরের কাছে নিয়ে যাওয়ার নাম ধরে আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। দোকানদার আঙ্কেলও এগিয়ে এসে বললেন, হ্যাঁ বাবা, এই ছেলেটা অনেকক্ষণ ধরে জুই মাকে অতৃক্ষ করছে। তুমি হয়তো ছেলেটাকে ভালো চেনো, কিন্তু আমার কাছে সুবিধা মনে হয়নি বলে আমি জুই মাকে একা ছাড়িনি। শ্রাবণ শুভর পক্ষ নিয়ে বললেন, আপনার কোথাও ভুল হচ্ছে আঙ্কেল। শুভ খুব ভালো ছেলে, তবে এই মেয়েটা ফার্স্ট ক্লাস দুষ্ট। নিশ্চয়ই শুভকে ভালো ছেলে পেয়ে মুরগি বানানোর চেষ্টা করছিল। বাসায় চল, আজকে তোর বিচার হবে। উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করব। আমি নাক মুখ ফুলিয়ে বললাম, ঠিক আছে, তুমিও বাসায় চলো, তোমারও হচ্ছে আজকে। আমাকে বাদ দিয়ে তুমি অশুভকে সাপোর্ট করলে না, এটা আমার মনে থাকবে। বলেই আমি খোঁড়াতে খোঁড়াতে গাড়ির দিকে হাঁটা দিলাম। শ্রাবণ আমার এক বাহু ধরে গাড়িতে ওঠার জন্য সাহায্য করতে আসলেন, কিন্তু আমি এক ঝটকায় ওনার হাতটা সরিয়ে দিলাম। তাও উনি আমাকে ধরলেন, গাড়ির দরজা খুলে গাড়িতে বসতে সাহায্য করলেন। তারপর শুভকেও ড্রপ করে দেওয়ার কথা বললেন, কিন্তু শুভ রাজি হলো না। বেচারার খুব লেগেছে মনে হয়, এখনও সোজা হয়ে দাঁড়াতে পারেনি। কোনো রকম ছাতাটা হাতে নিয়ে আঙ্কেলের দোকানে গিয়ে বসলো। শ্রাবণ ড্রাইভিং সিটে বসেই নিজের রুমাল দিয়ে মাথা মুছতে লাগলেন। অনেকটাই ভিজে গিয়েছেন উনি, আর আমি ওনার থেকেও বেশি ভিজে গিয়েছি। দ্বিতীয়বারের মতো ওনা দিয়ে গা মাথা মুছলাম। শ্রাবণ ওনার ভেজা রুমালটা সামনে রেখে চুল হাতে চালিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বেশি লেগেছে পায়ে? আমি মুখ ফুলিয়ে জানালা দিয়ে বাইরে তাকালাম। রাগ করেছি, কথা বলবো না ওনার সাথে। শ্রাবণ আবার বললেন, কোথায় লেগেছে দেখি? আমি বাইরের দিকে তাকিয়ে থেকেই মুখ ভার করে বললাম, লাগেনি। সিট বেল্ট পরে নে। ওনার কথা শুনলাম না। বিরক্ত হয়ে উনি নিজেই আমাকে সিট বেল্ট পরিয়ে দিলেন। গাড়ি চলতে শুরু করলো। রাস্তা অনেকটা ফাঁকা থাকায় উনি অনেক স্পিডে ড্রাইভ করছেন। বেশি স্পিডেই ভালো লাগে আমার, কিন্তু আমাদের ড্রাইভার এত স্পিডে গাড়ি চালায় না। আমি চালাতে বললেও চালায় না, কারণ ফুপার করা নিষেধ। যাই হোক, এত স্পিডে গাড়ি চালানোই আমি মনে মনে খুশি হয়ে জানালার কাঁচ নামিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাসে পুরো শরীর কেঁপে উঠল আমার। জানালা দিয়ে হাত বের করে দিতেই শ্রাবণ আমাকে ধমক দিয়ে বললেন, এই কি করছিস তুই? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হাত ভেতরে নে, কাজ তুলে দে। আমি হাতটা বাইরে রেখেই তেড়াভাবে বললাম, আমার হাত আমি ভেতরে নিব কি নিব না সেটা আমার ব্যাপার। তুমি ড্রাইভারের মতো থাকবা, আমার সাথে লাগতে আসবা না। আমার তেড়া কথা ওনার পছন্দ হলো না। জানালা লক করে বললেন, তোকে নিয়ম করে 3 বেলা পেটানো উচিত, না হলে তুই সোজা হবি না। আমিও ফুঁসে উঠে বললাম, আর তোকেও নিয়ম করে 3 বেলা ক্রিমির ট্যাবলেট খাওয়ানো উচিত, না হলে তুইও সোজা হবি না। শ্রাবণ ড্রাইভ করতে করতে রাগে চোখে তাকালেন আমার দিকে। তুই বলাটা একদমই মেনে নিতে পারেননি উনি। ওনাকে তুই বলা মাত্রই অ্যাকশন জ্যাকশন শুরু হয়ে যায়, কিন্তু এখন ড্রাইভ করছেন দেখে কিছু বলতে পারছেন না আমাকে, শুধু রাগী চোখে তাকাচ্ছেন। সেই সুযোগে আমি আরও কয়েকবার ওনাকে তুই করে বললাম আর ভেঙচিও কাটলাম অনেক। বাসায় আসতে আসতে আমাদের 7:30টার বেশি বেজে গিয়েছে। ততক্ষণে বৃষ্টিও থেমে গিয়েছে। গাড়ি থেকে নেমে আমি এক পা ভর দিয়ে দাঁড়ালাম। শ্রাবণ আমাকে দাঁড়াতে বলে গাড়িটা গ্যারেজে নিয়ে গেলেন, কিন্তু আমি দাঁড়ালাম না। ঠোঁটে ঠোঁট চেপে ব্যথাতুর মুখ নিয়ে ধীরে ধীরে খোঁড়াতে খোঁড়াতে দরজার কাছে আসলাম। ততক্ষণে শ্রাবণ আমার কাছে চলে এসেছেন। কলিং বেল চেপে আমার এক বাহু ধরে বললেন, এক পায়ে লেগেছে শুধু? আমি বাহু থেকে ওনার হাত সরিয়ে দিয়ে বললাম, কেন, 2 পায়ে লাগলে বুঝি খুব খুশি হতে তুমি? উনি আমার গালে চিমটি ধরে বললেন, এর মুখটা কেউ সেলাই করে দিলে খুশি হতাম,
সব সময় এত বকর বকর পকর পকর শুনতে হতো না তাহলে? আচ্ছা তুই এত কথা বলিস, তাও তোর মুখে ব্যথা হয় না? এদিকে তোর আজেরা কথা শুনতে শুনতে আমার 2 কানে ব্যথা হয়ে যায়। আমি গাল থেকে ওনার হাত সরিয়ে দিয়ে বললাম, আমার মুখ অনেক হেলদি, তাই ব্যথা হয় না। আর তোমার কান দুটো পচা, সেজন্য ব্যথা করে। কুলসুম দরজা খুলে দেওয়ায় আমরা কথা থামিয়ে ভেতরে আসলাম। আমি একা আসতে পারতাম, তাও শ্রাবণ আমাকে ড্রয়িং রুমে আসতে হেল্প করলেন। হাঁটতে পারছি না দেখে কুলসুম বলল, আফা, তোমার পায়ে কি হয়েছে? আমি সোফায় বসে এক কথায় বললাম, তোর মাথা হইছে। সঙ্গে সঙ্গে শ্রাবণ আমার মাথায় চাটি মারলেন। কুলসুমকে উদ্দেশ্য করে বললেন, আম্মু কোথায়? আম্মুকে ডাকো, আর ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসো। কুলসুম প্রায় ঝড়ের গতিতে চলে গেল। শ্রাবণ আমার পায়ের কাছে বসতেই আমি ভ্রু কুচকে বললাম, ওখানে কি করছো তুমি? উনি আমার পায়ের দিকে তাকিয়ে বললেন, দেখি তোর পা কোথায় লেগেছে। উনি আমার পায়ে হাত দেওয়ার আগেই আমি চিল্লিয়ে উঠে বললাম, না ছাড়ো, লাগছে, ছেড়ে দাও। শ্রাবণ একটা ছোট্ট শ্বাস ফেলে বললেন, হয়েছে, ড্রামা কম করে করে একটু। এখনই হাতই দিলাম না, তাতেই অবস্থা। হাত দিলে না জানি কি করবি। একটুও ব্যথা না দেওয়ার প্রমিস করে শ্রাবণ আমার পায়ে হাত দিলেন। যে স্থানে ফুলে উঠেছে সেই স্থানেই ধরেছেন উনি। ব্যথা তো অ্যাক্সিডেন্টের সময় থেকেই হচ্ছে। শ্রাবণ হাত দেওয়ায় নতুন করে কোনো ব্যথা পাচ্ছি না, তারপরও ব্যথা পাওয়ার ভয় লাগছে। ভয়ে আমি চিৎকার চেঁচামেচি করছি। আমার চিৎকার চেঁচামেচি শুনে বাসার সবাই ড্রয়িং রুমে এসে হাজির। সবাই ভেবেছে আমরা আবার ঝগড়া মারামারি করেছি। ফুপা তো শ্রাবণকে বকতে শুরু করে দিয়েছে। শ্রাবণ চুপচাপ বকা খাচ্ছেন, কোনো প্রতিবাদ করছেন না দেখে আমি মিমিন করে বললাম, শ্রাবণ ভাইয়া মারেনি আমাকে, রাস্তা পার হওয়ার সময় আমি গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলাম। আমার কথা শুনে শ্রাবণ এক নজর আমার দিকে তাকিয়ে আবার আমার পায়ের দিকে মন দিলেন। কুলসুম ফার্স্ট এইড বক্স এনেছে। উনি বক্স খুলে ব্যথানাশক স্প্রে হাতে নিয়ে আমার পায়ে স্প্রে করতে লাগলেন। ফুপে ব্যস্ত হয়ে আমার পাশে এসে বসে বলল, সে কি, গাড়ির সাথে ধাক্কা লেগেছিস কিভাবে? কিভাবে আবার? ওই অশুভটার জন্যই তো। ও আজকে আবার আমার কোচিংয়ে গিয়েছিল, সারাক্ষণ দাঁড়িয়েছিল বাইরে। আমি তখন বাইরে এসেছি, ও আমাকে জোর করে পার্কে নিয়ে যেতে চেয়েছিল। ওর কাছ থেকে পালিয়ে আসতে গিয়েই তো গাড়ির সাথে ধাক্কা খেলাম। ফুপি এবার ফুপার দিকে তাকিয়ে বলল, শুনলে তুমি? এভাবে আর কতদিন চলবে? ওই ছেলেটার জন্য আজকে যদি আমার মেয়েটার কিছু হয়ে যেত তখন কি হতো বলতে পারো? ফুপার কপালে চিন্তার ভাঁজ। সোফায় বসে বলল, আমি দেখছি কি করা যায়। ফুপি আমার গলা থেকে আধ ভেজা ওড়নাটা খুলে নিয়ে টেবিলে রেখে রাগে কণ্ঠে বলল, কি করা যায় নয়? শুভ যা শুরু করেছে, ওকে এমনি এমনি ছেড়ে দিলে ভবিষ্যতে আমাদের মেয়ের সাথে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। অনেক তো বোঝালে, আর বুঝিয়ে লাভ নেই। এবার ওকে পুলিশে দাও। ফুপা কিছু বলল না। শ্রাবণ স্প্রের বোতলটা টেবিলে রেখে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে বললেন, কি প্রবলেম? কি বলছো এসব তোমরা? স্টুপি যা বলে সেটাই বিশ্বাস করো? শুভর কোনো দোষ নেই। তোমাদের অতি আদরের বাদরটা বাদরামি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আর সব দোষ চাপাচ্ছে বেচারা শুভর গাড়ি। আমি কিছু বলার আগেই তৌসি চোখ ছোট ছোট করে বলল, শুভ বেচারা? তুমি ওকে বেচারা বলছো? ওই ছেলে কত বড় স্টকার তুমি সেটা জানো? শ্রাবণ বিস্মিত হয়ে তৌসিকে বললেন। শুভ স্টকার্স? আমি মুখ ভেঙচিয়ে বললাম, না না, খুবই ভালো ছেলে। বেচারা শুভর মতো ছেলে তো লাখে একটাও হয় না, একদম সোনার টুকরো ছেলে। শ্রাবণ রাগে চোখে তাকালেন আমার দিকে। আমিও আঙুল ঝাঁঝিয়ে বললাম, এই একদম রাগ দেখাবা না তুমি আমাকে। তখন তো তোমার অশুভকে খুব সাপোর্ট করছিলে না? এখন দেখো ফুপাকে বলে কেমন বকা খাইনি তোমাকে। তারপরে আমি ফুপার দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বললাম, ফুপা জানো, অশুভর সাথে আসেনি জন্য শ্রাবণ ভাইয়া আমাকে বকেছে। বলেছে বাসায় এসে নাকি আমাকে শাস্তি দেবে, তারপর 3 বেলা পেটাতেও চেয়েছে। আমি বলেছিলাম অশুভ ভালো ছেলে নয়। শ্রাবণ ভাইয়া তো আমাকে বিশ্বাসই করেনি, ওই অশুভটাকে বিশ্বাস করেছে। আমাকে কেন বিশ্বাস করবে বলো? আমি তো নোবডি, শি ইজ নোবডি। কথাটা সারা জীবন মনে থাকবে আমার। শেষের কথাগুলো খুব মন খারাপ করে বলে আমি টেবিলের উপর পা তুলে থমথমে মুখ করে টিভির দিকে তাকালাম।
টিভিতে রান্নার অনুষ্ঠান হচ্ছে, সাউন্ড কমানো আছে বলে কথা শুনতে পাচ্ছি না। তাই কুলসুমকে বললাম সাউন্ডটা বাড়িয়ে দিতে, আর ফুপিকে বললাম, ফুপি দেখো ফিশ দিয়ে কী যেন বানাচ্ছে, আমাকেও বানিয়ে দাও না প্লিজ। ফুপি টিভির দিকে কোনো খেয়াল নেই। ফুপা শ্রাবণকে কি বলবে সেটা শুনতে ফুপার মুখের দিকে তাকিয়ে আছে। ওদিকে ফুপা শ্রাবণের উপর বিরক্ত, সেটা ফুপার মুখে দেখেই বোঝা যাচ্ছে। শ্রাবণ মিনমিন করে বললেন, আমি তো জানতাম শুভ ভালো ছেলে। তৌসি বলল, হয়তো এককালে ভালো ছেলে ছিল, কিন্তু এখন আর ওকে ভালো ছেলে বলা যায় না। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই, তাহলেই তুমি বুঝবা ও কেমন ছেলে। তৌসি নিজের ফোনে কি যেন বের করে শ্রাবণকে দিয়ে বলল, এই যে দেখো কি লিখেছে এসব। কয়দিন ধরে জুইকে ফোনে পাচ্ছে না, তাই এসব বলে ভয় দেখাচ্ছে আমাকে। আমি যদি জুইয়ের সাথে ওকে কথা বলিয়ে না দিই তাহলে। তৌসি কথা শেষ করলো না। শ্রাবণ তৌসির ফোন হাতে নিয়ে দেখতে লাগলেন। আমি কৌতূহলী হয়ে বললাম, দেখি কি লিখেছে, আমাকেও একটু দেখাও, আমিও একটু দেখি। শ্রাবণ আমাকে দেখালেন না, ভ্রুকুচকে নিজেই দেখলেন শুধু। তারপর তৌসির ফোনটা নিজের পকেটে নিয়ে ফুপাকে বললেন, এসব কি বাবা? তুমি শুভকে কিছু বলনি? ওর সাহস কি করে হয় তৌসিকে এসব বাজে কথা বলার? ফুপা মনে হয় এ ব্যাপারে কোনো কথা বলতে চায় না, তাই বসা থেকে দাঁড়িয়ে রুমে যেতে যেতে ফুপিকে উদ্দেশ্য করে বলল, আমাকে 1 কাপ চা দিও তো। ফুপির হয়তো ফুপার সাথে জরুরি কথা আছে, সেরকম হাব ভাব করে উঠে গেল। ওরা যেতেই শ্রাবণ একটা সোফায় বসে তৌসিকে বললেন, এই শুভ তোকে কবে থেকে ডিস্টার্ব করছে? তৌসি শ্রাবণের পাশে বসে বলল। তুমি আগে আমার ফোনটা দাও। শ্রাবণ জেদি হয়ে বললেন। তুই বল আগে। তৌসি আমতা আমতা করে বলল, শুভ তো জুইকে করে, মানে লাভ করে আর কি, সেজন্য ও জুইকে ডিস্টার্ব করে, আমাকে নয়। কিন্তু তুমি জুইয়ের ফোনটা ভাঙার পর থেকে ও জুইকে ফোনে পাচ্ছে না, তাই আমার ফোনে নক করছে বারবার। তৌসির কথা শুনে শ্রাবণ আবারও রাগী চোখে তাকালেন আমার দিকে। আমি ওনাকে মুখ ভেঙচি টিভি দেখায় মন দিলাম। ওনার রাগী কণ্ঠে বললেন, তাহলে এই শুভ কি তোর বয়ফ্রেন্ড? আমি ওনার দিকে তাকিয়ে নাক মুখ কুচকে বললাম, ইয়াচ্ছি অশুভ কভি নাহি। আমার অনলি 2টা বয়ফ্রেন্ড, রকি অ্যান্ড সিজন, আর বাকি সব ছেলে আমার মামা হয়, বুঝেছ? শুভ হচ্ছে আমার গুরু মামা, ওর কাছে আমি কি শিখেছি বলো তো? তৌসি ভ্রু কুচকে বলল, ড্রাগস খাওয়া শিখেছিস? শ্রাবণ চেঁচিয়ে উঠে বললেন, হোয়াট? ড্রাগস? আমি মৃদু হেসে বললাম, আরে না, ড্রাগস তো আমি জীবনেও চোখেই দেখিনি। শুভর কাছে আমি গালি দেওয়া শিখেছি, দেশি গালি, আর ভেবে রেখেছি তোমার কাছে বিদেশি গালিগুলো শিখব। আচ্ছা শ্রাবণ ভাইয়া বলো তো, এনসিকে বিদেশে কি বলে? আমার কথা শুনে রাগে মনে হয় ওনার মাথার চুলগুলো খাড়া খাড়া হয়ে গেল। উনি সোফা থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। মারপিটের আভাস পেয়ে তৌসিও ব্যস্ত হয়ে উঠে এসে আমাকে চুপ থাকতে বলে শ্রাবণকে বলল, ওর কথা শোনো না তো ভাইয়া, তুমি রুমে যাবে না? তোমার টি শার্টটা তো ভিজে গিয়েছে। শ্রাবণ কঠিন মুখ করে আমার গাল চেপে ধরে বললেন। হোয়াট ডিড ইউ সে? গাল চেপে ধরে আমি কথা বলতে পারছিলাম না। তারপরও দুমড়ে মুচড়ে যা প্লাস্টিকের বোতলের মতো মুখ করে বললাম, আই সেড বাল। পরপর 2টো থাপ্পড় পড়লো আমার গালে, 2 গালে 2টো থাপ্পড়, এবং পায়ের ব্যথা। এই 2টো থাপ্পড়ের ব্যথার কাছে ডাল ভাত। আমি গালে হাত দিয়ে করে কাঁদতে লাগলাম। শ্রাবণ থাপ্পড় দিয়ে আর দেরি করেনি, উপরে চলে গিয়েছেন। তৌসিও নিজের ফোন নেওয়ার জন্য শ্রাবণের পেছন পেছন চলে গিয়েছে। 5 মিনিট বাদে শ্রাবণ আবার নিচে আসলেন। আগে টি শার্ট চেঞ্জ করে এবার একটা কালো কালারের ফুল শার্ট পরেছেন, শার্টের হাতা গোটানো। উনি ড্রয়িং রুমে না এসে সোজা দরজার দিকে যাচ্ছিলেন। ফুপি দেখতে পেয়ে বলল, কোথায় যাচ্ছিস বাবা? বাইরে যাচ্ছি একটু, তাড়াতাড়ি ফিরবো, ডোন্ট ওয়ারি। বলে উনি চলে গেলেন। ফুপি গিয়ে ভেতর থেকে দরজা লক করে দিল। তারপর আমার কাছে এসে বলল, ঘরে গিয়ে জামা পাল্টে পড়তে বস, আমি নাস্তা পাঠাচ্ছি। আমি নাক টেনে মুখ ফুলিয়ে বললাম, নাস্তা খাওয়া লাগবে না আমার, থাপ্পড় খেয়ে পেট ভরে গিয়েছে। কথা না শুনলে তো থাপ্পড় খাবি। মাথা ভিজে গিয়েছে না তোর? এভাবে বসে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। পরীক্ষার সময় ঠান্ডা লাগলে পরীক্ষা খারাপ হবে না। আর পরীক্ষার সময় থাপ্পড় খেলে বুঝি পরীক্ষা খুব ভালো হয়? ফুপি এক হাতে আমার ব্যাগ আর অন্য হাতে আমার এক বাহু ধরে বলল, চল তো ঘরে চল। তালহা ফোন করেছিল, সামনে পরীক্ষা না তোর, ভালো করে পড়তে বলল, না হলে ওর কাছেও মার খাবি তুই।
ভাইয়া ফোন করেছিল শুনি আমি খুশি হয়ে বললাম, ভাইয়া ফোন করেছিল? কবে আসবে? এতদিনও আসছে না কেন ভাইয়া? আসতে আরও কয়দিন দেরি হবে। তোর গায়ে এমন গরম গরম লাগছে কেন? জ্বর এসেছে নাকি? না, জ্বর আসেনি। হুবি তাও আবার আমার কপালে হাত ছোঁয়ালো, তারপর তাড়াতাড়ি রুমে নিয়ে আসলো আমাকে। রুমে এসে হাত ভেজা জামাকাপড় ছেড়ে আমি আমার রেগুলার জামাকাপড় পরে নিলাম, অর্থাৎ প্যান্ট আর ফতুয়া। ব্যথানাশক স্প্রে করায় পায়ের ব্যথা অনেকটাই কমে গিয়েছে, কিন্তু ফোলা আছেই। বিছানায় আধশোয়া হয়ে বসে কেমিস্ট্রি পড়তে লাগলাম। কালকে কোচিংয়ে কেমিস্ট্রি পরীক্ষা আছে। ফুপি আমার জন্য এক বাটি নুডলস নিয়ে আসলো, সেটা খেয়ে রাত 9টা পর্যন্ত পড়লাম। তারপর হইচই করা পিকনিক উঠলো। খোঁড়াতে খোঁড়াতে নিচে আসলাম। দাদু আর কুলসুম টিভি দেখছে। টিভিতে রাজনৈতিক টক শো হচ্ছিল। দাদুর হাত থেকে রিমোট কেড়ে নিয়ে বললাম, ইউ বুড়ো, অনেক দেখেছো তুমি, এবার ভাগো এখান থেকে, আমি এখন সিরিয়াল দেখব। কুলসুম খুশি হয়ে বলল, হ আফা, তাড়াতাড়ি সিরিয়ালে দাও। দাদু বলল, বই পড়া শেষ করছিস তো? না হলে কিন্তু বৌমা রেগে যাবে। আমি সিরিয়ালের চ্যানেল দিতে দিতে বললাম, পড়া কোনো দিন শেষ হয় বলো? 1000 বছর পড়লেও পড়া শেষ হবে না। তাই বলে কি আমি টিভি দেখবো না? তার উপর আজকে আমি অসুস্থ, তুমি তো জানোই, টিভি না দেখলে আমার অসুখ ভালো হয় না। দাদু হাসতে হাসতে বলল, আচ্ছা 10 মিনিট দেখ, তারপর গিয়ে পড়বি। বলে দাদু চলে গেল। আর একটু পরই কলিং বেল বেজে উঠল। কুলসুম বিরক্ত হয়ে দরজা খুলতে গেল, আর আমি কুশন কোলে নিয়ে দরজার দিকে উকি দিতে লাগলাম। শ্রাবণ সে 1 ঘন্টা আগে বাইরে গিয়েছিলেন, কেবল ফিরলেন। ড্রয়িং রুমের পাশ দিয়ে যখন উপরে যাচ্ছিলেন, তখন ওনাকে ডেকে বললাম, হাই শ্রাবণ ভাইয়া, আসো টিভি দেখি, ম্যাক্সে অ্যানাকোন্ডা দিয়েছে। আমি ভেবেছিলাম উনি আসবেন না, কিন্তু আসলেন, আর এসে রিমোটটা আমার হাত থেকে কেড়ে নিয়ে আমাকে ধমক দিয়ে বললেন, পড়া নেই তোর? জাগিয়ে পড়তে বস। পড়লাম তো, কত পড়বো, একটু টিভি দেখি না, কি হবে একটু দেখলে? উনি টিভি অফ করে দিলেন। রিমোটটা সোফায় ছুঁড়ে মারতে গিয়ে মেঝেতে ব্যাটারি খুলে গেল। কোথায় রিমোটটা তুলে ঠিক করবেন তা না, রাগ করে সেন্টার টেবিলে সাজিয়ে রাখা শোপিসটাও তুলে আছাড় মারলেন। খুব সুন্দর একটা কাচের শিপ ছিল ওটা, মুহূর্তের ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কুলসুম আল্লাগো বলে চেঁচিয়ে উঠল। আমিও বসা থেকে দাঁড়িয়ে ফরফর করে বললাম, এটা কি করলে? এত দামি শিপটা তুমি ভেঙে ফেললে? জানো, ফুপা এটা ইন্ডিয়া থেকে এনেছিল। ইন্ডিয়া চোখে দেখেছো কোনোদিনও? যত সব আবাল, কিনে দিবা তুমি এটা আমাকে। শ্রাবণ শক্ত মুখ করে সোফায় বসলেন, শার্টের দুটো বোতাম খুলে দিয়ে ফুপকে ডাকলেন। আমু পানি দাও। শ্রাবণ রেগে আছে দেখে কুলসুম একটু ভয় ভয়ে বলল, ভাইজান, আমি পানি নিয়ে আসি। সঙ্গে সঙ্গে উনি তেতে উঠে বসলেন। কেন? তুমি নিয়ে আসবা কেন? তোমাকে আনতে বলেছি? যাও এখান থেকে। শেষের কথাটা উনি ধমক দিয়ে বললেন। কুলসুম ভয়ে এক প্রকার দৌড়েই নিজের রুমে চলে গেল। আমি 2 হাত কোমরে রেখে ভ্রু কুঁচকে ওনার দিকে তাকিয়ে আছি। উনিও কটমট চোখে তাকালেন আমার দিকে, দাঁতে দাঁত চেপে বললেন, আর একদিনও যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখি, ওখানেই তোকে গলা টিপে খুন করব। অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, নাও লিভ। আমি ভ্রু কুঁচকে বললাম, ফার্স্ট ওয়ার্নিংটা কই? তুমি আগে ফার্স্ট ওয়ার্নিং দাও, তারপর আমি কয়েকদিন ছ্যাঁচড়ামি করব, তারপর তুমি অনেক রেগে গিয়ে লাস্ট ওয়ার্নিং দিবা। তাছাড়া এক লাফে লাস্টে গেলে হবে না, গেম অফ তাহলে। আমার কথা শুনে মনে হয় ওনার শক্ত মুখটা একটু নরম হলো। ধীরে ধীরে সোফায় মাথা এলিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, রাগাস না আমাকে। ধপ করে ওনার পাশে বসে বললাম, আমি কখন রাগালাম? তুমি তো আগের থেকেই রেগে বসে আছো। বাইরে থেকে এসেই দুটো জিনিস ভাঙলে, আবার আমাকে দোষ দেওয়ার পায়তারা করছো। আমার মতো নির্দোষ বাচ্চা বাংলাদেশে দুটো নেই, এটা ঢাকার সবাই জানে। উনি এতক্ষণ খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন। এত মনোযোগ দিয়ে এই বাসার কেউ আমার কোনো কথা শোনে না। আমি ওনার হাবভাব বুঝতে না পেরে সন্দেহী চোখে তাকিয়ে বললাম, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে অবাক করে দিয়ে উনি আমার হাত ধরলেন, তাও কোনো ব্যথা না দিয়ে। আবার সোজা হয়ে বসে মুচকি হাসলেনও। আমি অবাকের উপর অবাক হয়ে বললাম, তুমি এরকম ভালো ছেলের মতো করছো কেন? উনি ভ্রু কুঁচকে বললেন, তুই কি আমাকে ইনডিরেক্টলি খারাপ ছেলে বললি? ইনডিরেক্টলি কোনো কথা আমি বলি না, যা বলার ডিরেক্টলি বলি। তুমিও ডিরেক্টলি বলো। হঠাৎ এত ভালো সাজার কারণ কি? উনি মুখটা গোমরা করে আমার হাত ছেড়ে দিয়ে বললেন, ওকে ফাইন,
আমি জাস্ট এটা বলতে চাই তুই বাইরের ছেলেদের সাথে আর মিশবি না। আমি ভ্রুকুচকে বললাম, কেন মিশবো না? তোমার কথা আমি কেন শুনবো? কেন শুনবো মানে? আমার কথা শুনবি না তুই? না, শুনবো না। তুমি একটা পচা ভাইয়া, আমাকে কোনোদিনও চকলেট কিনে দাওনি। তোমার কথা আমি জীবনেও শুনবো না। আচ্ছা, কালকে চকলেট কিনে দেবো নে। তুই তাহলে আর কোনো ছেলের সাথে কথা বলবি না। ডান? নো, নট ডান। তুমি এর আগেও বলেছো অফিস থেকে আসার সময় চকলেট নিয়ে আসবে, কিন্তু আনুনি। শ্রাবণ মনে করার ভান করে বললেন, কবে বলেছিলাম? বলিনি তো। ইহ, সেদিন ছাদে বললা না তুমি? আরও কি যেন বলেছিলে, আমরা নাকি ফ্রেন্ড, তুমি নাকি আর কখনো মারবে না আমাকে। তারপরেই তো বেইমানি করলে। আর মারের কথা নাই বা বললাম, আমার গাল দুটো তো তোমার কাছে সরকারি লাগে, তাই না? শ্রাবণ আমার 2 গাল টেনে দিয়ে বললেন, হুম, সরকারি নয়, এগুলো আমার পার্সোনাল লাগে। তখনই আবার কলিং বেল বেজে উঠল। শ্রাবণ আমার গাল ছেড়ে দিয়ে বসা থেকে দাঁড়িয়ে বললেন, বাবা বাইরে গিয়েছিল? না তো, ফুপা তো ঘরেই আছে। কলিং বেলের শব্দ পেয়ে কুলসুম ঘর থেকে বেরিয়ে এসে দরজার দিকে যেতে যেতে বলল, এই রাইতে আবার কে আসলো? কারোর আসার কথা ছিল নাকি? শ্রাবণ নিজের রুমে যেতে যেতে আমাকে বললেন, চলে আই, বাবার কোনো গেস্ট হতে পারে। ফুপার গেস্ট মানে আমারও গেস্ট? গেস্ট দেখে জুই ভয় পায় না। কথাটা শ্রাবণের কানে যেতেই উনি সিঁড়ির কাছ থেকে চেঁচিয়ে বললেন, জুই, আসতে বলেছি তোকে। আমি একটা ছোট্ট শ্বাস ফেলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই দেখি রকি এসেছে। ওর এক হাতে পিৎজার প্যাকেট, অন্য হাতে র্যাপিং পেপারে মোড়ানো একটা বক্স। আমাকে দেখেই হাসি খুশি মুখে বলল, হাই জান, কি করছো? শুধুমাত্র পিৎজা প্যাকেটটা দেখে আবার বসে পড়লাম। শ্রাবণ ওপরে না গিয়ে আবার এদিকে পা বাড়ালেন। রকি পিৎজার প্যাকেটটা টেবিলে রেখে বলল, এটা কি ভেঙেছো? ফুবি বকা দিবে তো। আমি ফুঁসে উঠে বললাম, তোর মাথা ভেঙেছিস শয়তান? ব্রেকআপ হতে না হতেই কেন এসেছিস? বলেছি না 1 মাসের ব্রেকআপ। রকি আমার পাশে বসে বলল, সরি জান, 1 মাসের ব্রেকআপ হলে আমি মরে যাব। একদিনের ব্রেকআপে কি অবস্থা আমার দেখো। বলেই রকি আমার হাতটা টেনে ওর কপালে রাখলো। কপাল অনেক গরম, জ্বর হয়েছে ছেলেটার। আমি কিছু বলবো তখনই শ্রাবণী সে রাগী কণ্ঠে বললেন, জুই, তোকে না আমি উপরে যেতে বললাম? শ্রাবণকে দেখে রকি এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, হ্যালো ভাইয়া। শ্রাবণ একটু হাসার চেষ্টা করে বললেন, হ্যাঁ হ্যালো, হোয়াটসঅ্যাপ রকি। বাবা কোনো কাজে ডেকেছে নাকি? রকি কিছুটা লাজুক ভঙ্গিতে বলল, না, এমনি আসলাম, মানে তোমাদের সাথে দেখা করতে। ওকে বসো। রকি বসে পড়ল আমার পাশে। শ্রাবণ আমাকে ধমক দিয়েও বললেন, তুই এখনো বসে আছিস সেখানে? আমি সবেমাত্র পিৎজা একটা কামড় দিয়েছিলাম, কোনো রকমে গিলে বিরক্ত হয়ে বললাম, যাচ্ছি তো, ছাগলের মতো করে খালি সবসময়। তারপর পিৎজার প্যাকেট হাতে নিয়ে রকির দিকে তাকিয়ে বললাম, এটা আমার না? রকি ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই, এটাও তোমার। রকি আমাকে র্যাপিং পেপারে মোড়ানো বক্সটাও দিল। আমি পিৎজা খেতে খেতে ভ্রু কুচকে বললাম, এটা কি? খুলেই দেখো। বক্সটা হাতে নিয়ে এক নজর শ্রাবণের দিকে তাকালাম। উনি আমার বিপরীত সোফাটায় বসে চোখ দিয়ে ভস্য করে দিচ্ছেন আমাকে। আমি ওনার রাগের দৃষ্টি গায়ে মাখলাম না। রকির দেওয়া বক্সটা খুলে দেখে একটা ফোন। মুহূর্তে খুশিতে লাফিয়ে উঠলাম, আর লাফাতে গিয়ে পায়ে লাগলো আবার। রকি উদ্বিগ্ন হয়ে বলল, কি হলো, পায়ে লেগেছে? ফুপি ড্রয়িং রুমে আসতে আসতে বলল, আর বলো না বাবা, কোচিং থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে। রকি আগে হোয়াট বলে চেঁচিয়ে উঠল, তারপর ফুপিকে সালাম দিল। ফুপির সাথে সাক্ষাতের পর আমার দিকে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, কোথায় লেগেছে দেখি। পাটা রকির কোলের উপর তুলে দিয়ে আমি ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ফোনের ক্যামেরা কেমন সেটা চেক করার জন্য প্রথমে আমার 2টো সেলফি তুললাম। তারপর আমার সামনে বসে থাকা অ্যাংরি বার্ড মিস্টার শ্রাবণের কয়েকটা পিক তুললাম। আমার চেয়ে শ্রাবণের পিকগুলো বেশি সুন্দর এসেছে। মানুষটাই যে সুন্দর, তাহলে পিক তো সুন্দর হবেই। ওনার সবচেয়ে সুন্দর পিকটা জুম করে দেখার সময় আবার পায়ে ব্যথা পেয়ে হক চুকিয়ে রকিকে বললাম, আও, লাগালে কেন? সরি, আর লাগাবো না, সোজা হয়ে বসো। রকির কোল থেকে পা সরিয়ে নিয়ে আমি সোজা হয়ে বসে পুনরায় ফোনের মধ্যে ডুবে গেলাম। তখন ফুপি বলল, এটা কে ভেঙেছে? আমি ফোনের দিকে তাকিয়ে থেকেই বললাম, শ্রাবণ ভাইয়া।
শ্রাবণ ভাইয়া অস্বীকার করলেন। শিব ভাঙার পুরো দোষ আমার ঘাড়ে চাপিয়েও থামলেন না। 10 বছর আগে আমি ওনার একটা ট্রফি ভেঙেছিলাম, সেই কথাও স্মৃতির কুয়ো থেকে টেনে তুললেন। ট্রফিটা উনি গণিত অলিম্পিয়াডে ফার্স্ট হয়ে জিতেছিলেন। আমি ওটা ভেঙে ফেলাই তখন আমাকে কোনো শাস্তি দেওয়া হয়নি, এই বলে এখন আমার উপযুক্ত শাস্তি কামনা করছেন। আমি কুলসুমকে ডেকে সাক্ষী দাঁড় করালাম। বেঈমান কুলসুম শ্রাবণের হয়ে সাক্ষী দিল। ভাঙাভাঙির মামলায় মিথ্যে সাক্ষী দাঁড় করিয়ে শ্রাবণ জয়ী হলেন। আর শাস্তি হিসেবে আমার ফোন ও পিৎজা কেড়ে নিলেন। এত দুর্নীতি আমার প্রাণে সইল না বলে আমি রাগ করে নিজের রুমে চলে আসলাম। রাতে শ্রাবণের উপর রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল হতেই পুপি আমাকে খেতে ডাকতে এসেছে। এখন সকাল 7টা বাজে। আমি ঘুম থেকে উঠেছি 6টার দিকে। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসেছি। পড়ার মধ্যে পুপি এসে বাম হাত ঢুকিয়ে দিল, যা আমার একদমই পছন্দ হয়নি, কারণ রাতের রাগ এখনও একটুও কমেনি। গত রাতে শ্রাবণ যে ফোন আর পিৎজা আমার থেকে কেড়ে নিয়েছেন, সেটা ফেরত না দেওয়া পর্যন্ত আমি খাবো না। এইটা আমার স্ট্রেট কথা। আর এই স্ট্রেট কথা বলার পরে আমি রেগে মেগে আমার অ্যালার্ম ঘড়িটা মেঝেতে আছাড় মেরেছি। ঘড়ি ভেঙে কয়েক টুকরো হয়ে গিয়েছে। সেটা দেখে ফুপি রেগে আমার খাওয়া বন্ধ করে দিল। আমিও রাগে অভিমানে পড়া বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। তারপর ফুপি আমাকে বকতে বকতে চলে গেল। তার ঠিক 1 ঘন্টা পরে ফুপা আমাকে খাওয়ার জন্য ডাকতে আসলো। আমি দেয়ালের দিকে পাশ ফিরে শুয়ে আছি। ক্ষুধায় পেটটা চৌচৌ করছে, তাও খাবো না বলে জেদ করছি। ফুপা আমার মাথার কাছে বসে বলল, খেলে ফোন কিনে দিব। সঙ্গে সঙ্গে আমি সব রাগ অভিমান ভুলে লাফ দিয়ে উঠে বসে খুশি হয়ে বললাম, সত্যি? খেতে হবে আগে, আর ভালো করে পড়াশোনাও করতে হবে। ফুপার কন্ডিশন মেনে নিয়ে আমি আনন্দে লাফাতে লাফাতে খেতে চলে আসলাম। ডাইনিংয়ে সবাই চুপচাপ খাচ্ছে। আমি এসে শব্দ করে চেয়ার টেনে বসলাম শ্রাবণের পাশে। ওনার পাশে বসার উদ্দেশ্য হলেও ওনাকে একটু জ্বালাবো। আমার অন্য পাশে বসলো পুপা। বসা শেষে আর চোখে শ্রাবণের দিকে তাকিয়ে দেখি উনিও আর চোখে আমার দিকে তাকিয়ে আছেন। চোখে চোখ পড়ায় নিজেকে চোর মনে হলো। আমি তো চুরি করেই দেখতে চাইছিলাম, কিন্তু ধরা পড়ে গেছি। কি আর করার, ওনাকে ভেঙচি কেটে ওনার প্লেটের দিকে তাকালাম। পরোটা আর ডিম পোস্ট খাচ্ছেন। আমারও এটাই খেতে ইচ্ছে করলো, তাই ফুপিকে উদ্দেশ্য করে বললাম, এই যে ধবল রোগীর আম্মু, আমাকেও ইয়ে দাও, মানে পরোটার আন্ডা পোস্ট। শোনো, পরোটায় ঘি দিবা না, আর আন্ডায় চাট মশলা দিবা একটু, যাতে টেস্টি টেস্টি লাগে। তোমার হাতের রান্না তো আবার ইয়াক মার্কা হয়। ফুপির উপর অভিমান করে আছি তাই এভাবে কথা বললাম। এদিকে ফুপির হাতের রান্না খারাপ বলায় তৌসি তেতে উঠে বলল, হ্যাঁ, সেই ইয়াকমার্কা খাবারই তুই চেটে পুটে খাস। আসলে তোর মুখের টেস্টই ইয়াকমার্কা। আমি চোখ গরম করে তৌসির দিকে তাকালাম। তৌসি আমার গরম গরম চোখ দুটোকে পাত্তা না দিয়ে বলল, ওকে কিছু খেতে দিও না তো আম্মু, খেয়ে খেয়ে শক্তি করে আমাদের সাথে ঝগড়া করে শুধু। তৌসির কথা শুনে আমি পুপার এক বাহু ধরে বাচ্চাদের মতো মুখ করে বললাম, পুপা দেখো, খেতে দেবে না বলছে। ক্লাসের টিচাররা যেরকম করে সবাইকে অ্যাটেন্টিভ হতে বলে, ফুপাও সেই ভঙ্গিতে বলল, এই চুপচাপ খাওয়া করো সবাই। ফুপা তৌসিকে উদ্দেশ্য করে কথাটা বলেছে বলে তৌসি আমার দিকে রাগে চোখে তাকালো। আমি ওর দিকে তাকিয়ে ইনোসেন্ট হেসে পানির গ্লাসটা হাতে নিয়ে শ্রাবণ গম্ভীর হয়ে বললেন, ওটা আমার পানি। শ্রাবণের দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, কিন্তু গ্লাসটা তো আমার। উনি কিছু না বলে আমার হাত থেকে গ্লাস নিয়ে ওনার অন্য সাইডে রাখলেন। আমি বিস্মিত হয়ে বললাম, কি আশ্চর্য, তুমি আমার গ্লাস নিচ্ছ কেন? ওটা আমার গ্লাস। বিশ্বাস না হলে দেখো, গ্লাসের তলায় নেল পলিশ দিয়ে চিহ্ন করা আছে। শ্রাবণ আমার কথা শুনেও না শোনার ভান করে খাচ্ছেন। পুপি আমার প্লেটে পরোটা দিয়ে প্লেটটা দাদুর পাশে রেখে বলল, এখানে আয় তুই। আমি চেয়ারে হেলান দিয়ে বুকে হাত গুজে বললাম, না, যাবো না ওখানে। তুমি শ্রাবণ ভাইকে বলো আমার গ্লাসটা দিয়ে দিতে। ফুপা হাত বাড়িয়ে দাদুর পাশ থেকে আমার প্লেটটা নিয়ে আমাকে দিয়ে বলল, চুপচাপ খেয়ে নে, না হলে কিন্তু বিকেলে ফোন এনে দিব না। আমি মুখ ফুলিয়ে বললাম, খাবো না আমি। ফুপি মিটসেফ থেকে এক ছড়ি কলা বের করে টেবিলে রেখে বলল, তোর নতুন গাছের কলা? আমাদের গ্যারেজের পাশে একটু জায়গা ফাঁকা ছিল, সেখানে আমি আর হামিদ কাকা শখ করে দুটো কলার গাছ লাগিয়েছিলাম প্রায় 1 বছর আগে। একটা গাছে কলা ধরেছিল, এত তাড়াতাড়ি পেকে যাবে বুঝতে পারিনি। ওয়াও, আমার গাছের কলা, নিশ্চয়ই আমার মতো সুইট হবে। খেয়ে দেখি তো, আই রাইট?
অর আমাই রাইট? ছড়ি থেকে একটা কলা নিয়ে খেয়ে দেখি অনেক মিষ্টি। আমার অনেক প্রশংসা শুনে দাদুও একটা নিল, তারপর ফুপা আর তারপর তৌসি। ফুপি একটা কলা শ্রাবণের প্লেটের পাশে রাখলো। উনি পরোটা শেষ করে কলার দিকে হাত বাড়াতেই আমি সেটা নিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানি কেন মিটাইয়া চাও। শ্রাবণ বড্ড বিরক্ত হয়ে বললেন, এই অমানুষটাকে চিড়িয়াখানায় রেখে আসা উচিত। তৌসি বলল, একদম। ফুপি আরেকটা কলা শ্রাবণকে দিয়ে বলল, এটা খা বাবা, বাসার গাছের তো, তাই একদম ফ্রেশ। বাসার গাছ কথাটা আমার হজম হলো না, তাই ভ্রুকুচকে বললাম, বাসার গাছ মানে? ওটা তো আমার গাছ, আমি লাগিয়েছি ওটা। ফুপি বলল, তোর গাছ হয়েছে তো কি হয়েছে, একা খাবি তুই? না, সবাইকে দিয়েই খাবো, শুধু তোমার ছেলে বাদে, কারণ আমি রাগ করে আছি তোমার ছেলের উপর। সরি বলতে বলো, না হলে কলা দেব না। শ্রাবণ আমার দিকে তাকিয়ে বললেন, মাই ফুড। তারপর উনি ফুপির দিকে তাকিয়ে বললেন, শুনো আম্মু, আজ থেকে ওকে আর বাদ দিবা না। ও যেন ওর গাছের কলা খেয়েই থাকে, আমাদের বাদ যেন না খাই। আমি কলার খোসা ছাড়াতে ছাড়াতে বললাম, আরে যাও যাও, খাবো না তোমাদের ভাত। শ্রাবণ চেয়ার ছেড়ে উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে ল্যাপটপ ব্যাগ নিয়ে অফিসে চলে গেলেন। আমিও 3টা কলা খেয়ে নিজের রুমে চলে আসলাম। ওরা আমাকে পরোটা খেতে বলেছিল, কিন্তু আমি খাইনি। শ্রাবণ নিষেধ করার জন্য নয়, আসলে 3টা কলা খেয়ে পেট ভরে গেছে আমার। ঘড়িতে এখন 8:30 বাজে। আজকে কলেজে যেতে হবে, 9:45টায় ফিজিক্স ক্লাস আছে, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে ব্যাগ নিয়ে নিচে আসলাম। পুপি খাওয়া দাওয়া সেরে ডাইনিং গুছিয়ে কেবল একটু সোফায় বসেছে, তখন আমি গিয়ে বললাম, কলেজে যাচ্ছি, ফিরতে লেট হবে। পুপি ভ্রু কুচকে বলল, কলেজে যাবি তাহলে খেলি না কেন ভালো করে? তোর ফুপাও তো চলে গেল, কার সাথে যাবি এখন? আজকে কলেজে যাওয়া লাগবে না, ঘরেই পড় মন দিয়ে। আমি মেইন দরজার দিকে যেতে যেতে বললাম, যেতে হবে আজকে। আমি এক মুহূর্ত দেরি না করে বাসা থেকে বেরিয়ে আসলাম। মেইন রোডে গিয়ে বাসে উঠবো, তাই রিক্সা নিলাম না। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, হঠাৎ করে শুভ এসে আমার সামনে দাঁড়ালো। পায়ে কি অবস্থা এখন? হাঁটছো যে, ব্যথা নেই? চলো রিক্সায় যাই। আমি এদিক ওদিক তাকিয়ে শুভকে বললাম, আমাকে বলছো? শুভ মাথা নাড়ালো। আমি পায়ের দিকে তাকিয়ে বললাম, পা ঠিক হয়ে গেছে, রাতে স্প্রে করেছিলাম আর পেইন কিলারও খেয়েছিলাম। তুমি এখন সরো আমার সামনে থেকে, কলেজে লেট হচ্ছে আমার। শুভ আমার সামনে থেকে সরে দাঁড়ালো। আমি পুনরায় হাঁটা শুরু করলাম। শুভ আমার পাশে হাঁটতে হাঁটতে বলল, শ্রাবণ ভাইয়ের কাছে আমার নামে নালিশ করেছো কেন? জানো কালকে শ্রাবণ ভাই আমাকে কত বকেছে? তুমি কি ভেবেছ এসব বকাবকিতে আমি ভয় পাবো? কখনো না। একটু ভয় না করে আমি শ্রাবণ ভাইকে বলে দিয়েছি আমি তোমাকে ভালোবাসি। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাঁটতে হাঁটতে বললাম, বলার কি আছে, এটা তো সবাই জানে। শুভ আমার কাঁধের উপর দিয়ে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, সবাই তো জানেই, কিন্তু শ্রাবণ ভাই মনে হয় জানতো না। যা রিয়াক্ট করলো, থাপ্পড় মেরে দিয়েছে সবার সামনে আমাকে। আমি অবশ্য কিছু মনে করিনি, ভাইয়ারা তো এমনই হয়, তাদের বোনকে নিয়ে একটু কিছু বললে তারা কাউকে ছাড়ে না। শুধুমাত্র তোমার ভাই বলে শ্রাবণ ভাইয়াকে কিছু বলিনি, কিন্তু অন্য কেউ হলে খুন করে ফেলতাম। আমি এক ঝটকায় কাঁধ থেকে শুভর হাত সরিয়ে দিয়ে বললাম, গায়ে হাত দিবা না একদম, মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু আমার। শুভ আমার পিঠে থাকা ব্যাগ হাতে রেখে বলল, আচ্ছা ঠিক আছে, ব্যাগ ধরে আছি, নাও। তারপর আমি কিছু বলার আগেই আবার বলল, এ কি, তোমার ব্যাগ তো অনেক ভারী, এত ভারী নিয়ে তো তোমার কষ্ট হচ্ছে, দেখি আমাকে দাও। এক প্রকার জোর করে শুভ আমার ব্যাগটা নিজের কাঁধে নিল, তারপর আবার হাঁটতে হাঁটতে বলল, বাবু শোনো না, ঘুরতে যাবো আজকে? আমি সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বললাম, না। প্লিজ চলো না, কোথাও গিয়ে বসি। শুভর দিকে তাকিয়ে রেগে বললাম, অশুভ, আমি কিন্তু রেগে যাচ্ছি। ওকে ওকে, যেতে হবে না কোথাও, চলো তোমাকে কলেজ পর্যন্ত এগিয়ে দিই, তারপর বিকেলে কোচিংয়ে যাবো না, তখন কোচিংয়ে আমি তোমাকে নিয়ে যাবো। ওকে? মেয়েদের পেছনে ঘোরা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই? মেয়েদের পিছনে কই ঘুরলাম বলো? আমার একটা মাত্র গার্লফ্রেন্ড হলে তুমি, সেই তোমার পিছনে ঠিক মতো ঘুরতে পারি না। শোনো জুই, তুমি আমাকে যেমনটা ভাবো আমি আসলে তেমনটা নই। হ্যাঁ, একসময় একটু খারাপ ছিলাম, কিন্তু তোমার কথা ভেবে ভালো হয়ে গেছি। এখন শুধু সিগারেটটা একটু খাই, কিন্তু তুমি সাথে থাকলে আমি প্রমিস করছি লাইফে কোনদিন সিগারেটও ছুঁয়ে দেখবো না, একদম পিওর ভালো ছেলে হয়ে যাব। আমি হাঁটা থামিয়ে শুভর দিকে তাকিয়ে বললাম, শোনো অশুভ, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। প্যাচালো কথা আমি বুঝিও না আর বলিও না। তো আমার স্পষ্ট কথা হলো, তোমাকে আমার ভালো লাগে না, তাই তুমি আর আমার পেছনে ঘোরাঘুরি করবা না।
আমার স্পষ্ট কথা শুনে ভেবেছিলাম শুভ মন খারাপ করবে, কিন্তু সে রেগে গিয়েছে। আমার ব্যাগটা রাস্তায় আছাড় মেরে বলল, আমাকে ভালো লাগতে হবে না তোর, কিন্তু তোকে আমার হতে হবে। যে করেই হোক তোকে আমি আমার করেই ছাড়বো। রাস্তা থেকে ব্যাগ তুলে নিয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে বললাম, আমার নতুন ব্যাগটাতে নোংরা লেগে গেল। গাঁজাখোর কাহিকা, চল ফুট এখান থেকে। শুভ আমাকে চোখ দিয়ে শাসিয়ে চলে গেল। আমিও ওকে গালি দিতে দিতে কলেজে গেলাম। তারপর ক্লাস শেষ করে দুপুর 2টোয় যখন বাসায় ফিরলাম, তখন ক্ষুধায় আমার অবস্থা কেরোসিন। খাওয়ার পরই উইকনেস যাচ্ছে না। পপির কথা শুনে একটু শুয়ে রেস্ট করতে গিয়ে এমন ঘুমালাম যে বিকেলে কোচিংয়ে যেতে পারলাম না। কেমিস্ট্রি এক্সাম ছিল আজ। শরণ ভাইয়ের স্পেশাল ক্লাসও ছিল, কোনোটাতেই অ্যাটেন্ড থাকতে পারলাম না। দিন দিন কেমন যেন পিছিয়ে পড়ছি আমি। আগে কখনো ক্লাস কোচিং মিস হতো না, ইদানিং কী যে হয়েছে আমার, আগের মতো আর তাল খুঁজে পাই না। টেবিলে বসে অন্যমনস্ক হয়ে এসব ভাবছিলাম, তখন ফুপি এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, ঘুম হয়েছে ভালো? এখন শরীর কেমন লাগছে? আমি ফুপির হাত ধরে বিছানায় বসে বললাম, ফুপি তুমি একটু বসো না আমার কাছে, আমার কেমন যেন টেনশন হচ্ছে খুব। ফুপি চিন্তিত হয়ে বলল, কেন, কি হয়েছে? আমার না ফাইনাল এক্সামের জন্য খুব ভয় লাগছে। আর তো মাত্র কয়েকটা মাসই আছে, কিন্তু আমার পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। আজকে কলেজে গিয়ে দেখি হেমা আমার থেকে বেশি পড়া পড়েছে। স্যারের সব প্রশ্নের উত্তর আমার আগে ও দিয়ে দিচ্ছে। শরণ ভাই আছে না, ভাইয়ার ফ্রেন্ড, যে ঢাকা ভার্সিটিতে পড়েছে, ওই শরণ ভাইয়া রাতে গিয়ে পড়ায় ওকে। সেজন্য হেমা অনেক শর্টকাট নিয়ম শিখেছে। আমি তো শর্টকাটভাবে কিছুই করতে পারছি না। ম্যাথের সলিউশন বের করতে আমার 10 মিনিট লাগলে হেমা সেটা 5 মিনিটেই করে ফেলছে। ফুপি শোনো না, আমিও শরণ ভাইয়ের কাছে টিউশন নেব। আমার কথাগুলো মন দিয়ে শুনে ফুপি বলল, ওই ছেলেটা পড়াবে তোকে? ভালো কি না কে জানে, আজকালকার ছেলেরা অন্যরকম। তোর ফুপা তো রকিকে আসতে বলে, কিন্তু ছেলেটা সময় পায় না যে একটু সময় করে আসে। তুই আবার পড়তে চাস না ওর কাছে? রকির কাছে পড়তে আমার ভালো লাগে না, ও খালি আদর আদর করে কথা বলে, তখন আমার খালি ঘুম পায়। আমি শরণ ভাইয়ের কাছে পড়ব। ফুপাকে বলে শরণ ভাইকে এনে দাও না তুমি। ফুপের মধ্যে তেমন কোনো আগ্রহ না পেয়ে আমি ফুপার কাছে আসলাম। অফিস থেকে ফিরে ফুপা 1 কাপ চা নিয়ে টিভিতে বসেছে। আমি গিয়ে ফুপার পাশে বসে শরণ ভাইয়ের কথা বললাম। ফুপা রাজি হলো না। এদিকে আমার মনে বিশ্বাস ঢুকে গেছে শরণ ভাইয়ের কাছে না পড়লে আমি কিছুতেই হেমার থেকে ভালো পারবো না। অনেক বলে তারপর ফুপা শরণ ভাইয়ের সাথে কথা বলতে রাজি হলো। কোচিংয়ে যারা ক্লাস করায় তাদের সবার ফোন নাম্বারের কোচিংয়ের প্রসপেক্টাসে দেওয়া আছে। আমি রুম থেকে প্রসপেক্টাস নিয়ে এসে ফুপার ফোন থেকে শরণ ভাইকে ফোন করলাম। তারপর ফুপা কথা বলল। শুধুমাত্র ভাইয়ের ফ্রেন্ড বলে শরণ ভাই আসতে রাজি হলেন, না হলে মেয়েদের নাকি বাসায় গিয়ে পড়ান না উনি। হেমা ওনার কেমন যেন ভাগ্নি হয়, সেজন্য উনি হেমাকে পড়ান, তাও সপ্তাহে 3 দিন। বাকি 3 দিন আমাকে পড়াবেন, মানে শনি সোম বুধ। আজকে যেহেতু শনিবার, তাই ফুপা ওনাকে আজই আসতে বলল। উনি এখন কোচিংয়ে আছেন, 8টার পর এখানে আসবেন। সব শুনে ফুপি বলল, পড়ার ব্যবস্থা কোথায় করা হবে? আমি বললাম, কোথায় আবার, আমার টেবিলেই তো পড়ি আমি। ফুপি বলল, রুমে পড়া লাগবে না, কেমন না কেমন ছেলে, রুমে নিয়ে যাওয়া লাগবে না তাকে, এখানেই বসে পড়বি। চোখে চোখে থাকলে কোনো সমস্যা হবে না। আমি ভ্রুকুচকে বললাম, এখানে কোথায় পড়বো? কিসের সমস্যার কথা বলছো তুমি? শরণ ভাইয়া অনেক স্ট্রিক্ট, পড়া বাদ দিয়ে রকের মতো গল্প করবে না। ফুপি সেন্টার টেবিলটা সোফার কাছে নিয়ে এসে বলল, এখানেই পড়বি। কুলসুম বলল, তাইলে মোর সিরিয়াল দেখার কি হইব? ফুপি বলল, তোর সিরিয়াল দেখা লাগবে না, তুই বসে ওদের পড়া দেখবি। কুলসুমের মুখটা লুচির মতো ফুলে গেল। যাই হোক, 8টার সময় শরণ ভাইয়া আসলেন। ফুপা ফুপির সাথে কথা বলে আমাকে পড়াতে বসলেন। কুলসুম ওনার জন্য চা নাস্তা নিয়ে আসলো, সেসবে উনি পাত্তাও দিলেন না। আজকে কোচিংয়ে কেন যায়নি সেজন্য বকাবকি করতে লাগলেন। এই শরণ ভাইটা একটু রাগী আছে, পড়া না পারলে স্কেল দিয়ে মারেন। এক পড়া 2বারের বেশি 3বার বুঝিয়ে দিতে চাইলে রেগে যান। আমি আবার কারোর রাগের ধার ধারি না, পড়া না বুঝতে পারা পর্যন্ত বলতেই থাকি। সেজন্য উনি আমাকে একটু বেশিই বকা দেন। বকাবকি শেষ করে শরণ ভাই আমাকে হায়ার ম্যাথ পড়াতে শুরু করলেন। এমন সময় শ্রাবণ অফিস থেকে ফিরলেন। ড্রয়িং রুমে আমাদের দেখে ভ্রু কুচকালেন।
আমি ওনাকে দেখেও না দেখার ভান করে অঙ্কয়ে মন দিলাম। উনি কিছুক্ষণ ভ্রু কুচকে আমাদের দিকে তাকিয়ে থেকে ফুপিকে ডাকতে ডাকতে সিঁড়ির দিকে এগুলেন। তখন শরণ ভাই আমাকে বিড়বিড় করে বললেন, এটা তোমার ফুফাতো ভাই না? বিদেশে থাকতো নাকি? কবে ফিরলো? আমি শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে সুপ্ত রাগ নিয়ে বললাম, অনেক দিন হলো এসেছে, বলেছিল কয়েকদিনের জন্য ঘুরতে আসবে, কিন্তু এসে আর যাওয়ার নাম নেই। জব না হলে মনে হয় আবার চলে যেত। কে যে এই বজ্জাচারা জব দিয়েছে? তুমি বিশ্বাস করো শরণ ভাইয়া, ওই লোকটারে যদি আমি পাই, বুড়ি গঙ্গায় খুশে ধরে মেরেই ফেলবো। শরণ ভাইয়া মৃদু হেসে বললেন, সাঁতার পারো তো? কাউকে পানিতে খুশে ধরতে হলে আগে নিজে ভালো করে সাঁতার জানতে হয়। সাঁতার আবার শিখা লাগে নাকি? পানিতে নেমে হাত পা ছুড়লেই হয়ে যাবে। ওসব আমি ছোটবেলায় শিখে নিয়েছি। শরণ ভাইয়া মুচকি হেসে বললেন, বাই দ্য ওয়ে, তোমার এই ভাইয়াটা কোথায় জব করছে? ভাইয়া বলো না তো, ওটা আমার শত্রু, আর শত্রুর খবর আমি রাখি না। তাও কানে চলে আসে। শুনেছি ওই শত্রুটা ডিপিডিসিতে জব করে। সরকার থেকে গাড়ি দিয়েছে জানো, প্রতিদিন ওই গাড়িতে যাওয়া আসা করে। আচ্ছা শরণ ভাইয়া, ওখানে জব করতে হলে কি নিয়ে পড়তে হবে? আসলে আমিও ওখানে জব করতে চাই। ট্রিপলে নিয়ে তোমাকে বুয়েটে পড়তে হবে তাহলে। বুয়েটের পড়া তো অনেক কঠিন, অন্য কোথাও পড়লে হবে না? হ্যাঁ হবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পড়তে হবে। কিন্তু শ্রাবণ ভাইয়া তো ইউনিভার্সিটিতে পড়েইনি, তাহলে কিভাবে হলো? ঘুষ দিয়ে? কত টাকা ঘুষ দেওয়া লাগে? কাকে ঘুষ দিতে হয় তুমি কিছু জানো? কথায় কথায় অনেক কথা হয়ে গেছে, তাই শরণ ভাইয়ের রাগী কণ্ঠে বললেন, চুপ করো আর এই অঙ্কটা করে দেখাও। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু মনে মনে ভাবলাম ঘুষের ব্যাপারটা ফুপির কাছ থেকে শুনে নিব। তারপর শরণ ভাইয়ের নাস্তার থালা থেকে এক টুকরো আপেল মুখে দিয়ে আমি অঙ্ক করতে লাগলাম। 10 মিনিটের বেশি সময় লাগলো সলিউশন বের করতে, তাও 2 জায়গায় প্লাস মাইনাসে ভুল ছিল। শরণ ভাই আমাকে খুব সুন্দর করে ভুলগুলো বুঝিয়ে দিলেন, কিছু সূত্র মুখস্থ করতে দিলেন, তারপর আরও কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিয়ে চলে গেলেন। আমিও বই খাতা সব গুছিয়ে নিয়ে রুমে আসলাম। 9:45টার দিকে ফুপি সবাইকে খেতে ডাকলো। ডাইনিংয়ে গিয়ে শ্রাবণের পাশে বসলাম, শুধুমাত্র ওনাকে জ্বালানোর জন্য। ফুপা এসে আমাকে দেখিয়ে বলল, পড়া কেমন হলো? আমি 2 হাতে 2টো চামচ নিয়ে প্লেটে গ্লাসে শব্দ করতে করতে বললাম, ফাটাফাটি। শব্দ করায় শ্রাবণ রেগে গিয়ে আমার হাত থেকে চামচ কেড়ে নিয়ে বললেন, তুই উঠ এখান থেকে, আমার পাশে বসবি না। সবচেয়ে ভালো হয় আমার খাওয়ার সময় তুই খেতেই আসবি না। আমি ওনার দিকে তাকিয়ে চোখ পিটপিট করে বললাম, কি বললে? শুনতে পাইনি, আরেকবার বলবা প্লিজ। উনি কিছু না বলে তৌসির পাশে উঠে গেলেন। আমি হিহি করে হেসে বললাম, 2 গরুর আজকে একসাথে ভাত খাবে। তৌসি কথা ধরে বলল, অ্যাকচুয়ালি গরু আমরা না, গরু তুই। ভাইয়া তোর মতো গরুর পাশে বসে খাবে না তো, তাই এখানে এসেছে। শ্রাবণ বিরক্ত হয়ে তৌসিকে বললেন, হয়েছে, থাম, তুই আবার শুরু করিস না, অসহ্য লাগছে। কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে গেল। সবাইকে খেতে দিয়ে ফুপিও আমার পাশে বসে খেতে লাগলো। আমার প্লেটে মাছের পেটি দিয়ে বলল, শরণ কাল থেকে সকালে আসতে পারবে না। আমি খেতে খেতে বললাম, কাল তো আসবে না, একদিন পর পর আসবে। আর সকালে শরণ ভাইয়া ঘুমায়, কাউকে পড়ায় না। শ্রাবণ খেতে খেতেই ভ্রু কুচকে বললেন, শরণ মানে ওই ছেলেটা? ওই ছেলেটা যেন কাল থেকে আর না আসে। আমি অবাক হয়ে বললাম, কেন? উনি মাথা নিচু করে খেতে খেতেই বললেন, আমি বলেছি তাই, শুধু শরণ নয়, বাইরের আর কোনো ছেলে যেন বাসায় না আসে। আমি ভ্রু কুচকে বললাম, তাহলে আমি কার কাছে পড়বো? একা পড়বি? কলেজ যাস কি ঘাস কাটতে? স্যারদের কাছে পড়া বুঝে এসে বাসায় একা একা পড়বি। আমি খাওয়া থামিয়ে মুখ ফুলিয়ে ফুপির দিকে তাকালাম, যার অর্থ শ্রাবণ ভাইয়াকে কিছু বলো। ফুপি উল্টো শ্রাবণকে সাপোর্ট করে বলল, আমার মনে হয় ছেলেটার কাছে না পড়াই ভালো, ছেলেটাকে দেখে মনে হলো রাগী আছে। ফুপা বলল, তাতে কি, পড়ালো তো ভালোই। তালহাকে বলে দিও শরণের সাথে যেন কথা বলে নেই। শ্রাবণ গম্ভীর মুখ করে বললেন, আমি চাই না ওই ছেলে আমাদের বাসায় আসুক। ফুপা বলল, কেন, কি সমস্যা তোমার? এবার আর কিছু বললেন না উনি। দাদু বলল, রকিকে আসতে বলো, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। রকি তো আমাদের বাড়িরই ছেলে। ফুপিও দাদুর সাথে একমত। আমি বাদই হয়ে গেলাম। না, রকির কাছে পড়বো না আমি, ও ভালো পড়াতে পারে না, খালি গল্প করে, পড়া না পারলে বকেও না একটু, তাই আমি আলসেমি করে ওর পড়া করি না। তৌসি বলল,
তুই যা পড়াচোর, তোর জন্য ভাইয়ার মতো টিচার লাগবে, পিটিয়ে সব পড়া মুখস্থ করিয়ে নিবে। ফুপা শ্রাবণীর দিকে তাকিয়ে বললেন, বাইরের ছেলে বাসায় আনতে এত সমস্যা, তাহলে তুমি পড়াচ্ছ না কেন? তুমি পড়ালে শরণকে আসতে বারণ করব, না হলে শরণ এসেই পড়াবে। ভালো পড়ায় ছেলেটা। শ্রাবণ কিছু বলছে না, শুধু খাচ্ছেন। ফুপি বলল, পড়াবি তুই? অফিস থেকে এসে ভালো লাগবে পড়াতে? ফুপা বলল, ভালো লাগা না লাগা কি আছে? বাড়ির মেয়েকে তো গড়ি ঘন্টা ধরে পড়াতে হবে না, সকালে একটু বিকালে একটু দেখিয়ে দিলেই হবে। শ্রাবণ না কিছু বলছে না দেখে ফুপি ধরেই নিল উনি আমাকে পড়াবেন। তাই ফুপাকে বলল, তুমি তাহলে শরণকে আসতে বারণ করে দাও। ফুপার কিছু বলার আগে আমি বললাম, শ্রাবণ ভাইয়ের কাছে পড়বো না আমি। এটা শুনে শ্রাবণ রাগে চোখে তাকালেন আমার দিকে। আমি শ্রাবণের দিকে এক নজর তাকিয়ে আবার ফুপির দিকে তাকিয়ে বললাম, শ্রাবণ ভাইয়া পড়ানো বাদ দিয়ে খালি জামার মধ্যে উকি দেয়। কালকে ম্যাথ করে নেওয়ার সময় তো ওরকম করছিল। সো শ্রাবণ ভাই ক্যান্সেল, আমি শরণ ভাইয়ের কাছেই পড়বো। আমার কথা শুনে ফুপি কী বলবে বুঝতে পারল না। শ্রাবণ আগুন চোখে আমার দিকে তাকিয়ে খাওয়া ফেলে উঠে চলে গেলেন। তৌসি নাক মুখ কুচকে রেগে বলল, ছি জুই, তুই কথা বলতে জানিস না। ভাইয়া আসলেই তোকে 3 বেলা পেটানোর রাইট আছে। ভাইয়ার জায়গায় আমি থাকলে 6 বেলা পিটাতাম তোকে। তৌসির কথা শেষ না হতেই ভাঙচুরের আওয়াজ পেলাম, বড় কিছু ভাঙার শব্দ। ফুপির সাথে সাথে আমি, তৌসি আর কুলসুম হন্তদন্ত হয়ে ডাইনিং থেকে বেরিয়ে এসে দেখি সিঁড়ির পাশে আমার যে মাছের অ্যাকোরিয়ামটা ছিল সেটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। এই কাজটা শ্রাবণের ছাড়া আর কারো নয়। অ্যাকোরিয়ামটা ভেঙে উনি উপরে চলে গিয়েছেন। ফুপিও ওনাকে ডাকতে ডাকতে উপরে গেল, আর আমরা লাল লাল ফিশগুলো ধরতে লাগলাম, কারণ তারা ডাঙায় পড়ে অক্সিজেনের অভাবে লাফালাফি করছে। মাছগুলো আমাদের খুবই প্রিয়, তাই ওদের বাঁচানোর জন্য আমরা ওদের তুলে নিয়ে ডাইনিংয়ে এসে পানির জগের মধ্যে ছেড়ে দিলাম। ওপর থেকে আরেকটা ভাঙার শব্দ আসলো। শয়তানটা আবার আমার কোন প্রিয় জিনিসটা ভাঙলো ভেবে দৌড়ে উপরে এসে ওনার রুমের দরজায় দাঁড়িয়ে দেখি ফুলদানি ভেঙেছেন, আর এখন উনি জানালার সামনে দাঁড়িয়ে আছেন, রাগে 2 হাত মুঠো করা। ফুপি ওনার পেছনে দাঁড়িয়ে ওনাকে শান্ত করার জন্য বিভিন্ন কথা বলছে। রাগ করে না বাবা, ও তো ছোট মানুষ, বুদ্ধি হয়নি এখনো। ওর কথা আমরা কেউ ধরিই না। উনি জানালার দিক দিয়ে দাঁড়িয়ে থেকেই রাগে রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, আম্মু তুমি যাও এখান থেকে। ফুপি ওখানেই থাকলো। আমি ভয়ে চলে আসলাম। যা রেগে আছে, আজকে যদি আমাকে একা পায় খুনটুন করলেও করতে পারে। লাইফ রিস্ক নেওয়া যাবে না। আমি বরং দরজা আটকে ঘুমিয়ে পড়ি।